আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, এর আগের ক্লাসটা নিয়েছি। সেখানে আমরা 100 মার্কের মান বন্টন দেখিয়েছি। আমরা দেখিয়েছি এর ভিতর দুইটি অংশ ছিল, একটি হচ্ছে ব্যাকরণ অংশ আর একটি নির্মিতি অংশ। তো আমরা আজকে নির্মিতি অংশ নিয়ে ক্লাস শুরু করছি না, আজকে আমরা ব্যাকরণ অংশ নিয়ে ক্লাস শুরু করছি। তো ব্যাকরণ অংশের আমাদের এটি প্রথম ক্লাস। তো আপনারা জানেন যে ব্যাকরণ অংশে আমাদের এখান থেকে 6টি বিষয় থাকবে, তার ভিতর উচ্চারণ একটি বিষয়। উচ্চারণ থেকে দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে, একটি বর্ণনামূলক প্রশ্ন আর একটি শব্দের সঠিক উচ্চারণ লেখা। তো সেক্ষেত্রে প্রথমে আমরা একটি বর্ণনামূলক প্রশ্নের আলোচনা করছি। সাধারণত পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে, অধ্বনির উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। এই প্রশ্নটি সাধারণত হয়ে থাকে, অথবা হয় যে বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। সো আমরা অধ্বনির উচ্চারণ নিয়েই কাজ করব। তাহলে দুইটি প্রশ্নের অ্যান্সারই লেখা সম্ভব। যদি আসে যে কোনো 5টি সেটিও অ্যান্সার করা সম্ভব, অথবা যদি আসে অধ্বনির উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো, সেই প্রশ্নের অ্যান্সারটিও করা সম্ভব। তো এই পর্যায়ে আমরা এই অধ্বনির উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ আমরা আজকে দেখাবো। তো সবাই একটু অ্যালার্ট থাকতে হবে। 1 নম্বর নিয়ম, শব্দের আদিতে অ থাকে, যদি অ থাকে তারপর হ্রস্ব ই দীর্ঘ ই বা হ্রস্ব উ দীর্ঘ উ কার থাকলে অ উচ্চারণ ও কারের মতো হবে। আবারও দেখাচ্ছি, শব্দের আদিতে যদি অ থাকে তারপর যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই বা হ্রস্ব উ বা দীর্ঘ উ কার থাকে, তাহলে সেই অ উচ্চারণ ও কারের মতো হবে। এখানে খেয়াল করবেন, যেমন নদী, এখানে আদিতে নয়ের সাথে অ আছে এবং তারপরে দয়ের সাথে দীর্ঘ ই কার আছে, যার ফলে এই আদ্য অ এর উচ্চারণ ওকার হয়ে নদী হয়েছে। ঠিক একইভাবে অনুরোধ, তো আদিতে অ আছে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে আদিতে অ আছে এবং তারপরে ন ধ্বনির সাথে হ্রস্ব উ কার আছে, যার ফলে এই হ্রস্ব উকারের প্রভাবে এই অকারটি ও হয়ে গেছে। আরেকটা জিনিস এখানে খেয়াল করা দরকার, যে যেখানে অ উচ্চারিত হবে না সেখানে অবশ্যই হর্ষ চিহ্ন দিতে হবে। সেখানে অবশ্যই হর্ষ চিহ্ন দিতে হবে। এটা আমি রেড মার্ক করে দেখিয়েছি, খেয়াল করবেন। এটি 1 নম্বর সূত্র। এবার আসেন 2 নম্বর, শব্দের আদিতে যদি অ থাকে এরপর জ ফলা যুক্ত ব্যঞ্জন থাকলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। আবারও আদিতে তো অ থাকছেই, তারপরে যদি এরপরে যে ব্যঞ্জন থাকবে তার সাথে যদি জ ফলা থাকে, তাহলে এই অ এর উচ্চারণটা ওকারের মতো হয়। যেমন অদ্য, আদিতে অ আছে, তারপরে দ আছে, তারপরে যুক্ত ব্যঞ্জন আছে, যার ফলে আদির অটি চেঞ্জ হয়ে ও হয়েছে এবং উচ্চারণটা হয়েছে অদ্য। ঠিক একইভাবে আদিতে অ আছে, এই গয়ের সাথে অ আছে এবং তারপরে দ এবং জ ফলা যুক্ত থাকার কারণে গয়ের উচ্চারণটা গ না হয়ে গো হয়েছে। এটি আমাদের দ্বিতীয় নিয়ম। আমি আবারও বলছি যে
খেয়াল করতে হবে শুধু শব্দের আদিতে যদি অ থাকে, এরপর যদি জ ফলা থাকে, তাহলেই সাধারণত এই আদি অটি ও হয়ে যায়, যার উৎকৃষ্ট উদাহরণ অদ্য থেকে অদ্য। এবার আসুন 3 নম্বর, আদিতে যদি অকার থাকে, তারপর যদি কয়ে স ফলা থাকে, আবার বলছি কয়ে স ফলা থাকে, সেক্ষেত্রে আদ্য অ এর উচ্চারণ ওকার হবে। আবার খেয়াল করেন, আদিতে যদি অকার থাকে, তারপর যদি কয়ে স ফলা থাকে, সেক্ষেত্রে আদ্য অ এর উচ্চারণ ওকার হবে। যেমন কক্ষ, এখানে এই কর সাথে অ আছে এবং যার পরে কয়ে স ফলা যুক্ত ব্যঞ্জন আছে, যার ফলে এই আদ্য ক ওকার যুক্ত হয়েছে কক্ষ। ঠিক একইভাবে আদিতে অ আছে, এখানে অ আছে, তারপরে কয়ে স ফলা যুক্ত হয়েছে, যার ফলে আদ্য অকারটি ওকার হয়েছে লক্ষণ। লক্ষণ। এবার 4 নম্বর, আদিতে যদি অকার থাকে, তারপর যদি রিকার থাকে, আদ্য অ এর উচ্চারণ ওকার হবে। আবার খেয়াল করে দিচ্ছি, খেয়াল করবেন, আদিতে যদি অকার থাকে, তারপর রি থাকে, এই আদ্য অ এর উচ্চারণ ওকার হবে। যেমন আদ্য অ, কয়ের সাথে অ আছে এখানে এবং তয়ের সাথে রিকার আছে, যার ফলে আদ্য অটি ওকার হয়েছে কর্তৃকারক। কর্তৃকারক। ঠিক একইভাবে আদিতে অ আছে, ময়ের সাথে অ আছে এবং দন্ত শয়ের সাথে রি থাকার কারণে উচ্চারণটি হচ্ছে মসৃণ, অর্থাৎ আদ্য ময়ের সাথে ওকার চলে এসেছে। ঠিক একইভাবে 5 নম্বর, আদিতে যদি অকার থাকে এবং যুক্ত র ফলা থাকে, তাহলে অকারের উচ্চারণ ওকার হবে। আবারও শুনুন, আদিতে যদি অকার থাকে এবং যুক্ত র ফলা থাকে, তাহলে অকারের উচ্চারণ ওকার হবে। যেমন আদিতে পয়ের সাথে এখানে অ আছে এবং র ফালা যুক্ত আছে, প এবং র ফালা যুক্ত থাকার কারণে এখানে পয়ের সাথে ওকার চলে এসে উচ্চারণ হয়েছে প্রভাত। ঠিক একইভাবে বয়ের সাথে অ আছে এবং র ফলা আছে, যার ফলে এই বয়ের অটি চেঞ্জ হয়ে ও হয়ে ব্রত হয়েছে। তো আমরা এই 5টি নিয়ম টোটালি যদি আমরা বলি তাহলে দাঁড়ায় এরকম যে আমরা যদি খেয়াল করি যে এই 5টি নিয়মকে যদি আমরা খুব সহজে মনে রাখতে চাই, তাহলে আমরা এটুকু জাস্ট মাথায় রাখলে একটু সহজ করে লেখা সম্ভব। আদিতে তো অ থাকছেই, সো অ নিয়ে নতুন করে কথা নয়। তাহলে আমরা খেয়াল করব, তারপরে রস্বই দীর্ঘই, রস্যউ দীর্ঘউ, এটি একটা নিয়ম যে অর পরে রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ থাকলে সেক্ষেত্রে ঠিক একইভাবে এর পরের যেটা ছিল আমাদের যে জ ফলা, এটাকে যদি আমরা একটা পয়েন্ট আউট করি যে এখানে আমরা শুধু জ ফলা,
সেখানেও ও হচ্ছে। আমরা যদি গ নম্বরের কথা বলি যে কয়ের সফলা, সেখানেও ও হচ্ছে। আবার আমরা যদি খেয়াল করি যে রি, সেক্ষেত্রেও ও হচ্ছে। এবং আমরা যদি খেয়াল করি যে রফলা, সেক্ষেত্রেও ও হচ্ছে। অর্থাৎ খুব সহজে যদি মাথায় রাখতে চান তাহলে রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, জফলা, কয় সফলা, রফলা, রি, এই 3 ফলা রি এবং রস্বই দীর্ঘই, রস্ব উ দীর্ঘ উ মনে রাখলেই খুব সহজে এই 5টি নিয়ম মুখস্থ রাখা যাবে এবং খাতায় উদাহরণ সহ লেখা যাবে। শুধু উদাহরণগুলো একটু মনে রাখলে খুব সহজ হবে। তো আপাতত আমরা আজকে এই পর্যন্তই এই ক্লাসটা স্টপ রাখছি। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় একটু তুলে ধরা দরকার, যে হর্ষ চিহ্নর ব্যাপারটা কি। হর্ষ চিহ্ন হচ্ছে যেখানে অ এর উচ্চারণ হবে না। অ এর উচ্চারণ হবে না বিষয়টা কীরকম, যেমন আমরা এখানে লিখলাম, এখানে আসলে আপনাকে উচ্চারণ করতে হবে ডাকু। আর যদি আমরা এরকম হর্ষ চিহ্ন দিয়ে লিখি তাহলে এই কয়ের সাথে ওর উচ্চারণ হবে না। কয়ের সাথে ও উচ্চারণ হবে না বলতে যদি আপনি উচ্চারণটা আবার লিখতে চান, যদি সঠিক উচ্চারণ লিখতে চান তাহলে আপনাকে এখানে লিখতে হচ্ছে ডাক। এটার মানে ডাকও নয়, এটার মানে ডাক, আর এটার মানে ডাকো। এই হর্ষ চিহ্ন ব্যাপারটা এরকম যে যেখানে অ এর উচ্চারণটি থাকবে না সেখানেই আমরা শুধুমাত্র হর্ষ চিহ্ন দিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা আরও সহজ করে এর এই অথবা অ্যান্সার, অর্থাৎ কিভাবে সঠিক উচ্চারণ লেখা যায়, শব্দের উচ্চারণ লেখা যায়, এরকম কিছু টেকনিক আমি আগামী ক্লাসে দেখাবো, যেটা অত্যন্ত মজার এবং অত্যন্ত সহজ। তো সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসের জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।